হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বং মিস্ট্রি। তো আজকে আমরা কিছু রিজিড বডি আর রোটেশনাল ডাইনামিক্স সম্পর্কিত কিছু এমসিকিউজ আজকে আমরা সলভ করব। তো আমি ট্রাই করব কিছু একটু ডিফিকাল্ট টাইপের কোয়েশ্চেন্স তোমাদের করিয়ে দিতে, যাতে তোমাদের কনসেপ্টসগুলো আরও বেটার হয়। তো প্রথম প্রশ্ন হচ্ছে, তিনটি সমান পাতলা দণ্ড, প্রতিটির ভর এম ও দৈর্ঘ্য এল, তিনটি স্থানাঙ্ক অক্ষ বরাবর এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে একটি প্রান্ত অরিজিনে থাকে। আচ্ছা, এক্স অ্যাক্সিস বরাবর এদের জড়তার ভ্রামক বা জাড্য ভ্রামক নির্ণয় করো। তো কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে এরকম তিনটে, এই যে ব্লুতে আঁকা আছে, এই তিনটের দণ্ড যাদের প্রত্যেকটির ভর এম ও দৈর্ঘ্য এল, তারা এইভাবে তিনটে অ্যাক্সিস বরাবর রাখা হয়েছে। ওকে, আচ্ছা, এবার যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে এই এক্স অ্যাক্সিস বরাবর এই পুরো সিস্টেমটার মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তা ভ্রামক বের করতে হবে। তো কি করে করব সেটা আমরা দেখে নিই। তো যেহেতু এক্স অ্যাক্সিস বরাবরই আমাকে জড়তা ভ্রামকটা বের করতে হবে, আর এক্স অ্যাক্সিস বরাবর একটা রড এদিক বরাবরই আছে, তো এক্স অ্যাক্সিস বরাবর প্রথম রডের জড়তা ভ্রামক হবে 0, তাই তো? কারণ এক্স অ্যাক্সিস বরাবরই পুরো আছে, কোনো মাস ডিস্ট্রিবিউশন নেই। তোমরা জানো যে জড়তা ভ্রামক বের করার জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করি সেটা হচ্ছে এমআই আর আই স্কোয়ার, বা এটাকে যদি এরকম কন্টিনিউয়াস বডির জন্য করা হয় তাহলে এমআই, সরি, যেটা করা হয় সেটা হচ্ছে আর স্কোয়ার ডিএম, তাই তো? তো এটা আমি ক্লাসে বহুবার অনেক ডিটেলসে পড়িয়েছি। তো তাহলে এখানে আমাদের এক্স অ্যাক্সিসের সাপেক্ষে প্রথম যে বস্তুটার জড়তা ভ্রামক 0, এই রডটার জড়তা ভ্রামক 0। আচ্ছা, এক্স অ্যাক্সিসের সাপেক্ষে এই রডটার জড়তা ভ্রামক কত? একটা রডের এই এক্স অ্যাক্সিসটা এই রডের একটা প্রান্ত দিয়ে গেছে, তাই তো? তো আমরা এটা শিখেছি যে যদি একটা রড থাকে ও তার একটা প্রান্ত দিয়ে একটা অ্যাক্সিস যায়, তাহলে এই রডটার লেন্থ যদি এল হয়, তাহলে এই অক্ষ বরাবর ওর জড়তা ভ্রামক হয় 1/3 এম এল স্কোয়ার, তাই তো? তাহলে এক্স অক্ষ বরাবর এই রডটার জড়তা ভ্রামক হবে 1/3 এম এল স্কোয়ার। আবার দেখো, এক্স অক্ষ এই রডটারও একটা প্রান্ত দিয়ে গেছে, তো এই রডটার জন্য এক্স অক্ষর সাপেক্ষে জড়তা ভ্রামক হবে 1/3 এম এল স্কোয়ার। তাহলে এক্স অক্ষ বরাবর এই তিনটে, দেখো এখানে একটা সাম ওভার আছে, তাই তো? সামেশন থাকে একটা, সেই সামেশন থাকাটার জন্য কি হবে? সবগুলোকে যোগ করতে হবে। তো আমরা কি করলাম, তিনটে যে রডের জন্য যে জড়তা ভ্রামক, সেই তিনটেকে আমরা অ্যাড করে দিলাম। তো অ্যাড করে আমরা কি পেলাম? 2/3 এম এল স্কোয়ার। এটাই হচ্ছে আনসার। ওকে, তো এটাই হচ্ছে কোয়েশ্চেনটার আনসার। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন বলছে যে একটি ব্যাসার্ধ আর এর একটি কঠিন গোলকের ব্যাস বরাবর জড়তার ভ্রামক আই, একই ভর ও ব্যাসার্ধের একটি খোলসের ব্যাস বরাবর জাড্য ভ্রামক কি হবে? আচ্ছা, তো তোমরা এটা পরের কোয়েশ্চেনটা আমরা যদি, তাহলে একটা সলিড গোলক আছে আর একটা ফাঁপা গোলক আছে, ঠিক আছে? ফাঁপা গোলক আর সলিড গোলক। তোমরা জানো সলিডের জন্য জাড্য ভ্রামক কি হয়? 2/5 এম আর স্কোয়ার, তাই তো? একটা অ্যাক্সিস বরাবর। আমি কি বলেছিলাম ক্লাসে, যে সলিড যে গোলকের জন্য যে কোনো ব্যাস বরাবর যে কোনো অ্যাক্সিস, কারণ ব্যাস বরাবর অ্যাক্সিসের সাপেক্ষে এই বস্তুটার একটা সিমেট্রি আছে। তো যেহেতু সিমেট্রিটা আছে, তো ব্যাস বরাবর যে কোনো অ্যাক্সিসের রেসপেক্টে এর মোমেন্ট অফ ইনার্শিয়া বা জাড্য ভ্রামক হবে 2/5 এম আর স্কোয়ার, তাই তো? আচ্ছা, তো এইটাকে বলছে যে কোয়েশ্চেনে দেওয়া আছে যে এইটার ভ্যালু হচ্ছে আই। ওকে, তো বলেছে একই ভর ও ব্যাসার্ধের একটি ফাঁপা গোলকের ব্যাস বরাবর জড়তা ভ্রামক কত হবে, এর মানে এর টার্মসে বের করতে হবে, ঠিক আছে? তো তোমরা জানো যে আই যে ফাঁপা হলো, এটা কি হয়? 2/3 এম আর স্কোয়ার, তাই তো? 2/3 এম আর স্কোয়ার।
তাহলে এইটা তাহলে আই সলিড আই হলো বাই আই সলিড যদি করি কি হবে আই হলো বাই আই সলিড যদি করি তাহলে হবে 2/3 mr স্কয়ার বাই 5/3 mr স্কয়ার, তাই তো? সরি 2/3 mr স্কয়ার বাই 2/5 mr স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, তো এবার 2/5 mr স্কয়ারের ভ্যালু হচ্ছে আই, ওকে। তো 2/5 mr স্কয়ারের ভ্যালু যদি আই হয় তাহলে mr স্কয়ারের ভ্যালু কত? সরি, না ঠিক আছে, এটা দরকার নেই। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আই হলো বাই আই, কারণ এইটা কি বলে দিয়েছে আই, এটার এ করলে কি হচ্ছে 5/3 হচ্ছে, তাই তো? তাহলে আই হলোটা হচ্ছে কত? 5/3 আই, এটা হচ্ছে আনসার। 5/3 আই হচ্ছে এখানে আনসার, ওকে। তো আশা করি এই দুটো প্রশ্ন বোঝা গেল। এবার আমরা পরের দুটো প্রশ্নে চলে যাই। তো পরের প্রশ্ন বলছে যে একটি বস্তুর কৌণিক বেগ ওমেগা 1 থেকে পরিবর্তিত হয় যখন জড়তার ভ্রামক পরিবর্তিত হয়। তার মানে কৌণিক বেগ ও জড়তার ভ্রামক দুটোই পরিবর্তিত হচ্ছে। তো এই অবস্থায় রেডিয়াস অফ গাইরেশনের অনুপাত কত হবে? রেডিয়াস অফ গাইরেশন মানে চক্রগতির ব্যাসার্ধ, তাই তো? রেডিয়াস অফ গাইরেশন মানে হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ, ঠিক আছে। তো এটা অনুপাতটা কি হবে সেটা বের করতে বলছে। তো তোমরা জানো চক্রগতির ব্যাসার্ধকে কে দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, আর আমরা লিখতে পারি চক্রগতির ব্যাসার্ধ সমান তোমার মোমেন্ট অফ ইনারশিয়া বা জড়তা ভ্রামক সমান mk স্কয়ার, যেখানে কেটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। তো সেক্ষেত্রে এখানে দেখো, এখানে যেটা আমাদের ইউজ করতে হবে, তো তোমরা দেখে নেবে যে যদি কোনো প্রশ্নে টর্ক, এক্সটার্নাল টর্ক যদি জিরো থাকে, যদি জিরো হয় মানে টাও যদি জিরো হয়, তাহলে আমি কি পড়িয়েছিলাম ক্লাসে, যে তোমাদের কৌণিক ভরবেগ কি হবে? ধ্রুবক থাকবে, তাই তো? কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র, কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, রাইট? তো তাহলে আমরা যেটা পাবো এখানে সেটা হচ্ছে যে I1 ওমেগা 1 মানে কৌণিক ভরবেগ মানেই তো তাই, কৌণিক ভরবেগ মানে আমি কি পড়িয়েছিলাম যে L = I ওমেগা, তাই তো? তো I1 ওমেগা 1 সমান I2 ওমেগা 2। তো এবার ওমেগা 1 চেঞ্জ হয়ে ওমেগা 2 হয়েছে, তাই তো বস্তুটির, আর সাথে সাথে ওর জাড্য ভ্রামকও চেঞ্জ হয়েছে, I1 থেকে I2 হয়েছে। তো জাড্য ভ্রামকের ফর্মুলা যদি এটা হয় তাহলে আমি বলতে পারি যে I1 সমান mk1 স্কয়ার আর I2 সমান mk2 স্কয়ার। তুমি বলবে mটা m থাকছে কেন? কারণ ওর ভর চেঞ্জ হয়নি, ওর যেটা চেঞ্জ হয়েছে এই ব্যাসার্ধগুলো চেঞ্জ হয়েছে, ঠিক আছে? ওর ওরিয়েন্ট মানে ডিস্ট্রিবিউশন, মাস ডিস্ট্রিবিউশনটা চেঞ্জ হয়েছে, কিন্তু ভরটা একই আছে। তো এবার আমরা লিখতে পারি যে I1 বাই I2 ইকুয়াল টু ওমেগা 2 বাই ওমেগা 1। তার মানে I1 এর জায়গায় mk1 স্কয়ার, I2 এর জায়গায় mk2 স্কয়ার, তাহলে ওমেগা 2 বাই ওমেগা 1। তো এখান থেকে আমরা লিখতে পারি k1 বাই k2 ইজ ইকুয়াল টু রুট ওভার ওমেগা 2 বাই ওমেগা 1। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসারটা, যে চক্রগতির ব্যাসার্ধের অনুপাত হবে রুট ওভার ওমেগা 2 বাই ওমেগা 1। আচ্ছা, এবার পরের প্রশ্ন বলছে যে যদি ঘনত্ব রো ও ব্যাসার্ধ আর এর একটি কঠিন গোলকের ব্যাস বরাবর জড়তা ভ্রামক নির্ণয় করতে হয় তাহলে তার মানটা কত হবে? তো এখানে দেখো ঘনত্ব দিয়েছে আর ব্যাসার্ধ দিয়েছে। তো আমরা জানি যে কঠিন গোলক মানে I এর মান হবে 2/5 mr স্কয়ার। আচ্ছা,
ভি বা আয়তন একটা গোলকের কি করে বের করতে হয়? 4/3 πr কিউব, তাই তো? তোমরা জানো যে একটা গোলকের একটা স্ফিয়ারের বা একটা গোলকের আয়তন হচ্ছে, ভলিউম হচ্ছে 4/3 πr কিউব। এবার তোমাকে ঘনত্ব দিয়ে দিয়েছে, তার মানে তুমি মাসটা কি করে পাবে? ঘনত্ব মানে কি? মাস বাই ভলিউম, ভর বাই আয়তন। তার মানে ভর সমান ঘনত্ব ইনটু আয়তন। ওকে, তো এখান থেকে তুমি 4/3 πr কিউব ইনটু রো করলে তুমি মাসটা পেয়ে গেলে। তাহলে এবার এখানে বসিয়ে দাও আই এর জায়গায়, আই ইকুয়াল টু 2/5 mr² 2/5 4/3, এমটা কি হবে? πr কিউব ইনটু রো ইনটু আর স্কোয়ার। তো এটা এই আর কিউব আর স্কোয়ার মিলে r⁵ হবে, পাই রো এটা 8/15 হবে। আচ্ছা, এইবারে এই পাইটাকে, অপশানে এমন সব অপশান আছে যে তোমাকে পাইটাকে ভাঙতে হবে, পাইটাকে ভেঙে 22/7 করতে হবে, দিলে তোমাদের দেখো ফাইনালি তোমরা এইটা, এই আনসারটা তোমরা পাবে, এই অপশনটাই তোমরা পাবে। ওকে, পরের প্রশ্ন বলছে যে দুটি অভিন্ন পাতলা দণ্ড, প্রতিটির ভর m ও দৈর্ঘ্য l, একত্রে একটি ক্রস তৈরি করতে জোড়া লাগানো হয়েছে। ক্রসের সেই বিন্দু দিয়ে যেখানে দুই দণ্ড যুক্ত হয়েছে, যা ক্রসের সমতলের লম্ব, সেই বিন্দু বরাবর একটা অক্ষ গেছে। তার মানে এরকম দুটো দণ্ড আছে, প্রত্যেকটির ভর m ও দৈর্ঘ্য l, তাহলে ওরা এইভাবে ক্রিস ক্রস করে গেছে। আর এই অক্ষ বরাবর একটা কি গেছে? এই অক্ষ বরাবর, এই বিন্দু বরাবর একটা অক্ষ এইভাবে গেছে, মানে লম্বভাবে ঢুকেছে এইভাবে। ওকে, তো যেহেতু লম্বভাবে ঢুকেছে, তো সেক্ষেত্রে এই অক্ষটা বরাবর ওকে আমাদের এর জড়তা ভ্রামক আমাকে বের করতে হবে। আচ্ছা, তো কি করে বের করব? তো এই অক্ষ বরাবর, তার মানে কি, তোমাকে যদি কোনো একটা পার্টিকুলার অক্ষ বরাবর কোনো একটা বস্তুর জড়তা ভ্রামক বের করতে বলে, আর সেই বস্তুটার যদি দুটো আলাদা আলাদা পার্ট থাকে, মানে ধরে নাও এখানে আই, এই একটা অক্ষ অ্যাক্সিস, এখানে একটা বস্তু আছে এ, এখানে একটা বস্তু আছে বি। তো যেটা করবে সেটা হচ্ছে এই টোটাল সিস্টেমটার যদি জড়তা ভ্রামক বের করতে বলে, তাহলে এই অক্ষ সাপেক্ষে এর জড়তা ভ্রামক আর এর জড়তা ভ্রামক অ্যাড করে দেবে, তাই তো? তো আই এ প্লাস আই বিটা অ্যাড করে দেবে এই অক্ষ সাপেক্ষে। ঠিক আছে, এই অক্ষ সাপেক্ষে এর যা জড়তা ভ্রামক, ধরে নাম এই অক্ষ সাপেক্ষে এর জড়তা ভ্রামক আই এ, এই অক্ষ সাপেক্ষে এর জড়তা ভ্রামক আই বি, তাহলে দুটো অ্যাড করলে এই অক্ষ সাপেক্ষে পুরো সিস্টেমটার জড়তা ভ্রামক তুমি পেয়ে যাবে। তো সেইভাবে এক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে এই অক্ষ সাপেক্ষে 1 নম্বর রডটার জড়তা ভ্রামক বের করব, এই অক্ষ সাপেক্ষে 2 নম্বরের বের করব, দিয়ে অ্যাড করে দেব। তাহলে তোমরা জানো যে যদি কোনো একটা দণ্ডের মাঝ বরাবর কোনো অক্ষ যায়, তো সেই অক্ষের সাপেক্ষে দণ্ডটির জড়তা ভ্রামক কি হয়? ml²/12, তাই তো? সেটাই তো হয়, সেটাই তো তোমরা জানো যে জড়তা ভ্রামক হয় যদি এরকম একটা দণ্ড থাকে, তার এই মাঝ বরাবর একটা যদি অক্ষ যায়, তো এর সাপেক্ষে এর জড়তা ভ্রামক হয় ml²/12। তাহলে দেখো এই অক্ষটি এই দুটো দণ্ডেরই মাঝ বরাবর দিয়ে গেছে, তো 1 নম্বরের মাঝ বরাবর মধ্যবিন্দু দিয়ে গেছে, তার মানে এর সাপেক্ষে এর জড়তা ভ্রামক হবে ml²/12। এর সাপেক্ষে 2 নম্বরেরও হবে ml²/12, অ্যাড করে দেবো, আনসার কত আসবে? ml²/6। ওকে, আচ্ছা, এবার নেক্সট কোয়েশ্চেন বলছে যে যদি এই অক্ষটি এরম ভাবে না নিয়ে যদি আমি একটা দণ্ড বরাবর নিতাম, তাহলে এর জড়তা ভ্রামক কি হতো? তো যদি একটাই 1 নম্বর বরাবরই যদি আমার অক্ষটি থাকে, তাহলে সেই অক্ষ বরাবর 1 নম্বরের জড়তা ভ্রামক কি হবে? 0, কারণ ওর অক্ষ বরাবরই আছে, দণ্ডটির অক্ষ নিজের অক্ষ বরাবরই আছে, তো ওই অক্ষের সাপেক্ষে দণ্ডের কোনো ভর এদিক ওদিক নেই। তাই জন্য কি হচ্ছে, এই সাম ওভার এমআই আর আই স্কোয়ারটা যে যখন আমরা করি, এটা 0 হয়ে যাচ্ছে, কারণ আর গুলো সব 0, তাই তো? আবার এটা যেহেতু মধ্যবিন্দু দিয়ে গেছে, এই অক্ষ সাপেক্ষে এই রডটির কি হবে? জড়তা ভ্রামক হবে ml²/12। তাহলে এই 2 নম্বরের ml²/12, 1 নম্বরের 0,
তাহলে এখানে আনসার হবে ml²/12। তো তোমরা দেখতেই পাচ্ছ যে জড়তা ভ্রামক ডিপেন্ড করছে অ্যাক্সিসের ওপর, কোন অক্ষর সাপেক্ষে আমি বস্তুর জড়তা ভ্রামকটা বলছি তার উপর ডিপেন্ড করছে সিস্টেমটার জড়তা ভ্রামকের মান। তো এটা তোমরা খুব কেয়ারফুলি দেখবে, খুব কেয়ারফুলি তোমরা এক্সামে কিন্তু এটা দেখবে যে কোন অক্ষ সাপেক্ষে আমাকে চেয়েছে, সেই অক্ষের সাপেক্ষেই কিন্তু তোমাকে জড়তা ভ্রামকের মানটা বের করতে হবে। ওকে, তো আশা করি এই টাইপের প্রবলেম এলে তোমাদের কোনো প্রবলেম মানে অসুবিধা হবে না। এই টাইপের প্রবলেম এলে তোমরা খুব ইজিলি করে ফেলতে পারবে পরীক্ষায়। নেক্সট কোয়েশ্চেনে বলেছে যে এরকম একটা সিনারিও দেওয়া আছে যে একটা 1 কেজি ভরের বস্তু এইদিকে 2 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছে, আরেকটা 2 কেজি ভরের বস্তু এরকম একটা কোণ করে এক্স অ্যাক্সিসের সাথে 30 ডিগ্রি কোণ করে 2 মিটার পার সেকেন্ড বেগে চলছে। ওকে, তো এবার ও জানতে চেয়েছে, কোয়েশ্চেনে জানতে চেয়েছে যে এদের ভর কেন্দ্রের বেগ কত হবে এটা জানতে চেয়েছে। তো সেটা আমরা কি করে করব, তো সেটা দেখে নেওয়া যাক। যে এখানে তো তোমরা জানো, তোমাদের ক্লাসে আমি পড়িয়েছি যে ভর কেন্দ্রের বেগ সমান m1v1 প্লাস m2v2, মানে যদি তোমরা জেনারেল ফর্মুলাটা দেখো, ভর কেন্দ্রের বেগ সমান সাম ওভার i mi vi বাই সাম ওভার mi, তাই তো? এটাই হয়, তাই না? এটা আমরা ক্লাসে করেছি। তো এবার এই আইটা মানে কি, আই হচ্ছে ইন্ডিভিজুয়াল পার্টিকেল, প্রত্যেক ওই সিস্টেমটার মধ্যে যতগুলো পার্টিকেল আছে সব পার্টিকেলের উপর সামেশনটা হবে। তো এক্ষেত্রে ভিসিএম সমান m1v1, যেহেতু দুটো পার্টিকেল আছে m1v1 প্লাস m2v2 বাই m1 প্লাস m2। তাহলে এখানে দেখো v1টা কি, v1টা ভেক্টর ফর্মে যদি আমি লিখি 2 মিটার পার সেকেন্ড হচ্ছে ওর মান, আর দিকটা কোন দিকে, এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে 2i ক্যাপ। v2টা কি হবে, আচ্ছা v2টা চলছে মানটা 2 মিটার পার সেকেন্ড, বাট এক্স অক্ষর দিকে ওর উপাংশ হচ্ছে কি করে পাবো, cos 30 i ক্যাপ প্লাস y। এবারে দেখো এই উপাংশটা নেগেটিভ y অ্যাক্সিসের দিকে আছে, তাহলে এর উপাংশটা হচ্ছে 2 sin 30 কিন্তু নেগেটিভ j ক্যাপ। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটাই v1 v2টা এখানে বসিয়ে দিলাম, সাথে মাসগুলো গুণ করে দিলাম ডিভাইডেড বাই 3, তাহলে এটা পুরোটা পেয়ে গেলাম। তো এটা একটু সিম্পলিফাই করলে তোমরা যে আনসারটা পাবে সেটা হচ্ছে এইটা। ওকে, তো এটাও খুব একটা মানে কঠিন নয়, খুব মানে তোমরা বুঝতেই পারছো যে এইটা যদি তোমরা মনে রাখো আর এই প্রপারলি এই ভেক্টরের উপাংশগুলো যদি তোমরা বের করতে পারো, তাহলে এই অঙ্কটা তোমরা করে ফেলতে পারবে। নেক্সট কোয়েশ্চেন বলছে দুটি কণার একটি সিস্টেম যদি কনসিডার করো যাদের ভর m1 ও m2, যদি প্রথম কণাটিকে ভরকেন্দ্রের দিকে d দূরত্বে সরানো হয় তবে ভরকেন্দ্রকে স্থির রাখতে দ্বিতীয় কণাটিকে কত দূরত্বে সরাতে হবে। আচ্ছা, এটা ভালো করে দেখা যাক, এই প্রবলেমটা খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম। তো ভালো করে দেখো যে দুটো বস্তু আছে, একটার ভর m1 একটার ভর m2। তো আমি ধরে নিলাম m2 বস্তুটা এরকম একটা অক্ষের উপর আছে, দুটো বস্তুই, এই বস্তুটি অরিজিনে আছে আর এই বস্তুটি m2 বস্তুটি x ডিস্টেন্স দূরে আছে। তো এরকম যদি হয়, এরকম যদি অবস্থা হয়, তো সেক্ষেত্রে তোমরা জানো যে ভরকেন্দ্রের অবস্থান আমরা কি করে বের করতে পারি। তো ভরকেন্দ্রের ফর্মুলাটা কি, ভরকেন্দ্রের কি করে বের করে, r ইকুয়াল টু সাম ওভার mi xi ডিভাইডেড বাই সাম ওভার mi, তাই তো? এইভাবে তোমার ভরকেন্দ্র বেরোয়। এবার তাহলে এখান থেকে যেহেতু m1টা অরিজিনেই আছে, তাহলে m1 এর x কোঅর্ডিনেট কত, 0। তাহলে আমরা কি করছি, m1 0 প্লাস m2 x ডিভাইডেড বাই m1 প্লাস m2, সেটা করলে আমরা এইটা পাচ্ছি। তো এইটা হচ্ছে ভরকেন্দ্রের লোকেশন। তো এবার বলছে যে এই m1 বস্তুটিকে d দূরত্ব সরানো হয়েছে, এদিকে সরানো হয়েছে। এবার এটাকে যদি d দূরত্ব সরানো হয়, তাহলে আমাকে
যদি ভরকেন্দ্রের অবস্থানটা একদম এখানেই রাখতে হয় তাহলে এই m2টাকে কত দূরত্বে সরাতে হবে। তো ধরে নাও m2টাকে আমি এখন এইখানে এনে রেখেছি। ওকে, তো আগের m2-র দূরত্ব ছিল অরিজিন থেকে x, এখন এই দূরত্বটা হচ্ছে x প্রাইম ধরে নিলাম, x প্রাইম। তাহলে ও আগে এখানে ছিল, ওকে তাহলে কতটা সরানো হয়েছে, x মাইনাস এক্স প্রাইম সরানো হয়েছে, তাই তো? তাহলে সেটার কতটা সরানো হয়েছে সেই ভ্যালুটা আমাদের বের করতে হবে। তাহলে দেখা যাক কি করে বের করব। তাহলে প্রথম অবস্থায় আর এর ভ্যালু ছিল, মানে আর মানে হচ্ছে সেন্টার অফ মাস বা ভরকেন্দ্রের লোকেশন বা পজিশন, আর এর ভ্যালু হচ্ছে m1 m2x বাই এটা, তাই তো? এখন ভরকেন্দ্রের কত, মানে তোমার লোকেশনটা বা ভরকেন্দ্রের পজিশনটা কত, কোথায়, আর প্রাইম ধরে নিলাম আর প্রাইমে, সেটা কি করে পাবো, m1 ইন্টু d প্লাস m2 ইন্টু এক্স প্রাইম ডিভাইডেড বাই m1 প্লাস m2, তাই তো? এই ফর্মুলায় বসছে, ঠিক আছে? তাহলে ও বলছে যে এই আর প্রাইম ও আর সেম অবস্থায় থাকবে, সেম পজিশনেই থাকবে, তাহলে কতটা একেও এদিকে সরিয়েছে সেটা আমাকে বের করতে হবে, তাই তো? এটা কমন সেন্স দিয়েও তোমরা বুঝতে পারছো যে ধরে নাও দুটো বস্তু, ধরো এম ও এম ভরের দুটো বস্তু আছে, তো এদের ভর কেন্দ্র কোথায় থাকবে, এখানে। এবার এম ভরের বস্তুটাকে কিছুটা এদিকে সরানো হলো, তাহলে আমি যদি এই বস্তুটাকেও এদিকে একই সরাই, তাহলে যদি এরা একই দূরত্বে থাকে তাহলে ভর কেন্দ্রটা আবার মাঝেই থাকবে, তাই তো? কিন্তু একটা বস্তুকে যদি একটু বেশি কাছে আনি, আরেকটা বস্তুকে যদি দূরে রাখি, তাহলে ভর কেন্দ্রটা কিন্তু আর মাঝখানে ওদের থাকবে না। ওকে, তো এখানেও সিমিলারলি এখানে কিন্তু দুটো ভর আলাদা, তো সেই জন্য একে যতটা এদিকে নিয়ে যাব, একে কিন্তু ডিফারেন্ট অ্যামাউন্ট অফ একে ডিসপ্লেসমেন্ট দিতে হবে, তো সেটাই কতটা একে সরাতে হবে সেটা আমাদের বের করতে হবে। তো যেহেতু আর প্রাইম ইকুয়াল টু আর, দুটো বসিয়ে দিলাম, এটা ইকুয়াল টু এটা, ব্যাস এখানে এইটা কেটে গেল, এই পার্টটা কেটে গেল, তাহলে এখান থেকে আমরা পেলাম এক্স মাইনাস এক্স প্রাইম সমান এটা। তাহলে আমাদের তো ওই টু এক্স মাইনাস এক্স প্রাইমই সরাতে হচ্ছে, তো তার ভ্যালুটা হবে এইটা। তাহলে এই অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। আশা করি বোঝা গেল, তোমরা বুঝতে পারলে এটা। নেক্সট প্রশ্ন বলছে যে ব্যাস বরাবর একটি পাতলা রিংয়ের জড়তার ভ্রামক আই হলে একই রিংয়ের সমতলের লম্ব এবং কেন্দ্র দিয়ে যাওয়া কোনো অক্ষের সাপেক্ষে ওর জড়তার ভ্রামক কি হবে। তো এটা কি করে করব আমরা, খুব সিম্পল, এখানে আমরা লম্ব অক্ষ উপপাদ্য লাগাবো, তাই তো? লম্ব অক্ষ উপপাদ্য লাগাবো এটা, তাই তো? লম্ব অক্ষ উপপাদ্য আমরা এখানে ইউজ করব। তো কি বলেছে যে ব্যাস বরাবর ওর মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে আই। তো ব্যাস বরাবর আই মানে কি, এটাও ব্যাস, এক্স অক্ষ ব্যাস, ওয়াই অক্ষ ব্যাস, তাই তো? তো এক্স অক্ষ বরাবর এর মোমেন্ট অফ ইনার্শিয়া আই, ওয়াই অক্ষ বরাবর আই। আর আমি কি বলেছিলাম, লম্ব অক্ষ উপপাদ্য শুধুমাত্র টু ডিমেনশনাল অবজেক্টের ক্ষেত্রেই আমরা ইউজ করব। ওকে, তো সেক্ষেত্রে আমরা এখানে এই অ্যাক্সিসটার সাপেক্ষে যেহেতু চেয়েছে, জেড অ্যাক্সিসের সাপেক্ষে, তাহলে আমরা লম্ব অক্ষ উপপাদ্য বলছে যে আই জেড ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই। ওকে, এটা একটা টু ডিমেনশনাল অবজেক্ট, তাই তো? তাহলে আই এক্স এর ভ্যালু আই, আই ওয়াই এর ভ্যালু আই, তাহলে আই জেড এর ভ্যালু কি হবে, 2i। এটা খুবই সিম্পল। ওকে, তো আশা করি এটা বোঝা গেছে। পরের প্রশ্ন বলছে চারটি বিন্দু ভর পি কিউ আর এস সে রাখা রয়েছে, ওদের ভর যথাক্রমে 1 কেজি 1 কেজি 2 কেজি ও 2 কেজি। তো বলছে সিস্টেমের ভর কেন্দ্র কার থেকে সব থেকে দূরে হবে। ওকে, তাহলে এখানে তোমরা বুঝতেই পারছো। আচ্ছা, তোমাদের একটা জিনিস বলি, যদি সিস্টেমের এই ক্ষেত্রে সবকটার ভর যদি একই হতো, ধরে নাও এম, সবার ভর এম, তাহলে তোমরা বুঝতেই পারছো এদের ভর কেন্দ্র কোথায় হতো, এই মাঝখানের বিন্দুটায় হতো, তাই না? কারণ
এই মাঝখানের বিন্দুটার সাপেক্ষে চারদিকের ভরগুলো সমান আর তাদের ডিস্টেন্সটাও সমান। ওকে, মাঝখানে হতো। কিন্তু এবার তুমি একটা কাজ করলে, এই ভরগুলোকে বাড়াতে শুরু করলে, এই দুটো ভরকে যদি তুমি বাড়াতে শুরু করো তাহলে ভর কেন্দ্রটা কি এদের দিকে সরে আসবে, তাই তো? তো তাহলে এখানেও দেখো এই দুটো 1 কেজি আছে, এই দুটো 2 কেজি আছে, তো সেক্ষেত্রে ভর কেন্দ্রটা পি ও কিউ এর থেকে দূরে এইরকম একটা কোনো একটা জায়গায় হবে। এটা যদি সেন্টার হয় তাহলে ভর কেন্দ্রটা কিন্তু ওই সেন্টারের একটু নিচের দিকে হবে, পি কিউ এর থেকে দূরে চলে যাবে। তো এখানে অপশন ডি যেটা দেওয়া আছে পি ও কিউ সেটাই হবে। ওকে, পি ও কিউ এর থেকেই সব থেকে দূরে হবে, যেহেতু ভর কেন্দ্র যেদিকে ভর বেশি থাকে সেই দিকে শিফট করে গেছে এদিকে। ঠিক আছে, যদি সেম ভর থাকতো তাহলে মাঝখানেই থাকতো, যেদিকে ভরটা বাড়িয়েছে সেই দিকে ভর কেন্দ্রটা শিফট করে গেছে। খুব সিম্পল, ধরে নাও এরকম একটা 2 কেজি আর একটা 5 কেজির বস্তু আছে, তো অবভিয়াসলি ভর কেন্দ্রটা এর দিকে শিফট করে যাবে, তাই না? আর যদি 2 কেজি আর 2 কেজি থাকে, 2 2 থাকে, তাহলে মাঝখানে হবে ভর কেন্দ্রটা। কমন সেন্স। ওকে, তাহলে এটা থেকে তোমরা আশা করি এটা বুঝতে পারলে কেন এইদিকে শিফট করছে। পরের প্রশ্নটা এটা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন আর বেশ কনসেপচুয়াল, এটা খুব ভালো করে দেখো। সমান ভরের 4টি বিন্দু ভর একটি বর্গক্ষেত্র এ বি সি ডি এর 4 কোণে রাখা আছে, যার বাহু, প্রত্যেকটা বাহুর মান হচ্ছে এল মিটার। ওকে, এল মিটার। বিডি এর সমান্তরাল এবং কেন্দ্র দিয়ে যাওয়া অক্ষ বরাবর, ওকে সরি, বিডি এর সমান্তরাল অক্ষ বরাবর এই সিস্টেমের জড়তার ভ্রামক কি হবে? ওকে, তাহলে বিডি এর সমান্তরাল ও এ দিয়ে পাস করছে এরকম একটা অক্ষ, তার সাপেক্ষে এর জড়তা ভ্রামক কি হবে সেটা তোমাকে বের করতে হবে। ওকে, আচ্ছা, তো সেটা ভালো করে দেখো কি হচ্ছে। তো বেসিক্যালি অক্ষটা এ দিয়ে পাস করছে, বিডি এর সমান্তরাল এ দিয়ে এইভাবে পাস করছে। ওকে, তাহলে তোমরা দেখো, তোমাদের যেটা বের করতে হবে, তোমরা জানো যে জড়তা ভ্রামক মানে কি? জড়তা ভ্রামক মানে হচ্ছে I ইকুয়াল টু সাম ওভার I mi ri স্কোয়ার, তাই তো? তাহলে আর এই আরটা হচ্ছে অক্ষ থেকে লম্ব দূরত্ব কোন একটা ith পার্টিকেলের, তাই তো? অক্ষ থেকে লম্ব দূরত্ব। তাহলে দেখো এই এই অক্ষ থেকে এই এ বিন্দুতে যে পার্টিকেলটা আছে তার লম্ব দূরত্ব কত? 0, 0। আচ্ছা, এই অক্ষ থেকে এই বি এর যে পার্টিকেলটা আছে, এই পার্টিকেলটা এর লম্ব দূরত্ব কত? এই ডিসটেন্সটা, তাই তো? লম্ব দূরত্ব এখানে ধরো একটা বিন্দু এফ নিয়েছি, সেখান থেকে এইটা লম্ব দূরত্ব, ই এর এইটা লম্ব দূরত্ব। তাহলে দেখো এইটা আর এই যে দূরত্বটা সেটা এটার সাথে সমান, তাই না? এই দুটো তো প্যারালাল লাইনস, সমান্তরাল লাইনস। তাহলে এই দূরত্ব আর এই দূরত্ব সেম। তাহলে এই এফ বি আর ইডি ইজ ইকুয়াল টু এও। তাহলে আমাকে এই এও ডিস্টেন্সটা বের করতে হবে। আচ্ছা, আর এই পার্টিকেলটার ডিস্টেন্সটা বুঝতেই পারছো, এসি, এই কর্নার ডিস্টেন্স। তাহলে প্রথমে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে কর্নার ডিস্টেন্সটা কি। তো কর্ণটা কি? এই পিথাগোরাস যদি লাগাই, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই তো? এ সি ডি একটা সমকোণী ত্রিভুজ। তো পিথাগোরাসের থিওরেম যদি আমরা ইউজ করি তাহলে এসি সমান রুট ওভার এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। তাহলে রুট ওভার এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মানে রুট 2l। ওকে, আচ্ছা, এও, তাহলে এই এসি অর্ধেক হচ্ছে এও, তাহলে এও সমান রুট 2l বাই 2 মানে l বাই রুট 2। তাহলে এবার আমরা দেখে নিই জড়তা ভ্রামকটা কি হবে। এ বিন্দু, এ বস্তুর জন্য m ইন্টু 0 স্কোয়ার, বি বস্তুর জন্য কি m ইন্টু, এটা কত? এটা মানে এটা কত? l বাই রুট 2, তাহলে l বাই রুট 2 হোল স্কোয়ার। এটাও তাই,
m ইন্টু এল বাই রুট টু হোল স্কোয়ার, আর এটা কত রুট 12 এর স্কোয়ার। তাহলে এটা যদি তুমি এবার ক্যালকুলেশনটা পুরোটা করো তাহলে দেখতে পাবে কি পাবে 3ml স্কোয়ার। তো 3ml স্কোয়ার হচ্ছে তোমাদের আনসার এখানে। ওকে, পরের প্রশ্ন বলছে দুটি বস্তুর জড়তা ভ্রামক I1 ও I2 এবং তাদের কৌণিক বেগ যথাক্রমে ω1 ও ω2 একই সরলরেখায় অবস্থিত লম্ব অক্ষ বরাবর ওদের যদি এবার ঘোরানো হয় তাহলে ওই সিস্টেমের ঘূর্ণনগত গতিশক্তি কি হবে। তো এটা খুবই সিম্পল একটা প্রশ্ন, কিন্তু যেভাবে অপশনসগুলো আছে সেটা একটু ট্রিক কোয়েশ্চেনের মতো আছে, অনেক কিছু অপশনে দেওয়া আছে, কিন্তু যেটা হবে আনসারটা সেটা হচ্ছে এদের ঘূর্ণন গতিশক্তি কি হয়, হাফ আই ওমেগা স্কোয়ার হয়, তাহলে এদের ঘূর্ণন গতিশক্তি জাস্ট অ্যাড হয়ে যাবে হাফ I1 ω1 স্কোয়ার প্লাস হাফ I2 ω2 স্কোয়ার। তো এবার অপশনে যেটা হবে সেটা হচ্ছে উপরোক্ত কোনোটি নয় হবে, কারণ অনেক ধরনের ঘাবড়ে দেওয়ার জন্য অনেক রকমের অপশন দেওয়া আছে, বাট এটা সিম্পলি এটাই হবে। তো এই যে যেখানে অপশনগুলো আছে এর মধ্যে অপশন ডি উপরের কোনোটাই নয়। ওকে, এইটা হবে তোমাদের আলটিমেট আনসার। নেক্সট প্রশ্নে বলছে একটি বৃত্তাকার ডিস্ক কৌণিক বেগ ওমেগা নিয়ে ঘূর্ণায়মান। একজন ব্যক্তি ডিস্কের প্রান্ত থেকে ধীরে ধীরে ডিস্কের কেন্দ্রের দিকে হাঁটছেন, তাহলে এর কৌণিক বেগের কি পরিবর্তন হবে সেটা জিজ্ঞেস করেছে। তো এরকম একটা সিস্টেমে দেখো নো এক্সটার্নাল টর্ক, বাহ্যিক কোনো টর্ক নেই, যেহেতু কোনো বাহ্যিক টর্ক নেই তো সেক্ষেত্রে এর কি হবে, কৌণিক ভরবেগটা কনস্ট্যান্ট থাকবে। কৌণিক ভরবেগ কনস্ট্যান্ট থাকবে, কৌণিক ভরবেগ মানে কি আই ওমেগা। আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে যে আইটা কি হয়, আই হচ্ছে সাম ওভার আই এম আই আর আই স্কোয়ার। তো তার মানে আই বা কৌণিক ভরবেগ ডিপেন্ড করে কার উপর, ডিপেন্ড করে কোনো মাসের ডিস্ট্রিবিউশনের উপর, কতটা দূরে আছে ভরগুলো, তাই তো। তো এখানে দেখো ব্যক্তিটি যখন এই প্রান্তে ছিলেন ভরটা সব থেকে দূরে ছিল, তার মানে ওর মোমেন্ট অফ ইনারশিয়াটা অনেক বেশি ছিল, কিন্তু যেই উনি আস্তে আস্তে কাছে আসতে চাইছেন তখন কি হবে, তখন কিন্তু আই বা মোমেন্ট অফ ইনারশিয়াটা হ্রাস পায়, কারণ তার দূরত্বটা কমতে কমতে যাচ্ছে, তাই তো। তার মানে উনি যত কাছে আসবেন মোমেন্ট অফ ইনারশিয়াটা কমতে কমতে যাবে। মোমেন্ট অফ ইনারশিয়া যদি কমতে যায় তাহলে যদি এই আই ওমেগাটা যদি কনস্ট্যান্টই থাকতে হয় আমার, তাহলে সেক্ষেত্রে কি হবে, যদি মোমেন্ট অফ ইনারশিয়া কমে যায় তাহলে ওমেগাটা কিন্তু বাড়তে থাকবে, তার মানে এখানে কি হবে, এখানে ওমেগাটা বা কৌণিক বেগটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। ওকে, তাহলে এটা কিন্তু তোমার কৌণিক বেগটা বৃদ্ধি পাবে। ওকে, পরের প্রশ্ন বলছে একটি ঢালু তলের সাথে অনুভূমিকের সাথে এই ঢালু তলটি 30 ডিগ্রি কোণ করে আছে। তো সেক্ষেত্রে তো সেক্ষেত্রে একটি কঠিন গোলক এই ঢালু তল বরাবর গড়িয়ে পড়ছে। তো তা যদি হয় তাহলে গোলকের ত্বরণ কত হবে সেটা বের করতে চেয়েছে। তো তোমরা এটা আমি তোমাদের ক্লাসেই পড়িয়েছিলাম যে একটি ঢালু তল বরাবর যদি কোনো একটি বস্তু এরকম গড়িয়ে পড়ে, স্লিপ না করে যদি গড়িয়ে পড়ে, তাহলে সেক্ষেত্রে ত্বরণের যে মানটা সেটা হয় জি সাইন থিটা বাই 1 প্লাস আই বাই এম আর স্কোয়ার। ওকে, তো এক্ষেত্রে থিটার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি, জি সাইন থিটা, তাহলে জি সাইন 30 বাই 1 প্লাস 2/5 এম আর স্কোয়ার ডিভাইডেড বাই এম আর স্কোয়ার। তো এটা যদি সাইন 30 মানে হাফ, জি ইন্টু হাফ ডিভাইডেড বাই 1 প্লাস এগুলো কেটে গেল 2/5, এটা যদি তোমরা একটু সিম্পলিফাই করো তোমরা আনসার পাবে 5g/14। তো এই ফর্মুলাটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, সেক্ষেত্রে এই টাইপের অনেক ধরনের অঙ্ক পরীক্ষায় দিতেই পারে, তো সেক্ষেত্রে এইটা দিয়ে তোমরা খুব ইজিলি এটা বের করে ফেলতে পারবে। তো মনে রাখবে এইটা হচ্ছে এই যে বস্তুটি সেটার মোমেন্ট অফ ইনারশিয়া ডিভাইডেড বাই বস্তুটির মাস ইন্টু বস্তুটির ব্যাসার্ধর স্কোয়ার। পরের কোয়েশ্চেন বলছে যদি একটি কণা সমবেগে বৃত্তীয় গতি করছে, এর কৌণিক ভরবেগ হচ্ছে এল, তার মানে এল ইকুয়াল টু আই ওমেগা,
যদি এর কৌণিক বেগ দ্বিগুণ হয়ে যায় এবং গতিশক্তি অর্ধেক হয়ে যায় তবে নতুন কৌণিক ভরবেগ কত হবে? তাহলে দেখো বলেছে কি কৌণিক বেগ দ্বিগুণ হয়ে যায়, তার মানে ওমেগা প্রাইম সমান 2 ওমেগা হয়ে যায়, গতিশক্তি হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। এবার বলছে যে এর গতিশক্তি কৌণিক বেগ দ্বিগুণ হয়ে যায় ও গতিশক্তি অর্ধেক হয়ে যায়, তার মানে নতুন গতিশক্তি হয়ে যায় ইকে প্রাইম সমান ইকে বাই 2। তার মানে ওর প্রথমে কি ছিল, প্রথমে ওর ছিল ওমেগা ইকে আর ধরে নাও মোমেন্ট অফ ইনার্শিয়া আই ছিল, এখন পরিবর্তিত হয়ে আই প্রাইম হয়ে গেছে, ওমেগা প্রাইম হয়ে গেছে, ইকে প্রাইম হয়ে গেছে। তো বলেছে নতুন যে অ্যাঙ্গুলার মোমেন্টাম কৌণিক ভরবেগ সেটা কত হবে সেটা জানতে চেয়েছে। আচ্ছা, তাহলে ইকে প্রাইম মানে সেটাকে আমি লিখে দেবো আই প্রাইম ওমেগা প্রাইম স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ারের হাফ, তাই তো? তাহলে এখান থেকে দেখো পেয়ে যাচ্ছ তুমি আই প্রাইমটা পেয়ে যাচ্ছ আই বাই 8। তাহলে আগে যে আই ছিল আই প্রাইমটা হচ্ছে আই বাই 8। তাহলে এল প্রাইম সমান কি আই প্রাইম ওমেগা প্রাইম, তাহলে আই বাই 8 ইন্টু 2 ওমেগা, তার মানে হয়ে যাবে এল বাই 4। তাহলে এটা হয়ে গেল এল বাই 4। ওকে, তাহলে এই অপশন হচ্ছে কারেক্ট আনসার, যেটা হচ্ছে এল বাই 4। পরের প্রশ্ন বলছে একটি বল কোনো স্লিপ ছাড়াই গড়াচ্ছে। ওকে, তো একটা বল এরকম স্লিপ ছাড়াই এরকম করে গড়াচ্ছে, এদিকে গড়াচ্ছে, তো ওর একটা রোটেশনাল মোশনও আছে আর একটা লিনিয়ার মোশনও আছে। ওকে, তো তাহলে বলছে যে যদি বলটির ব্যাসার্ধ আর হয় আর বলটির চক্রগতি ব্যাসার্ধ যদি কে হয়, তার মানে বেসিক্যালি আই ইকুয়াল টু এম কে স্কোয়ার, এটাই হচ্ছে চক্রগতি ব্যাসার্ধর মানে, তাই তো? তাহলে মোট শক্তির যে অংশ ঘূর্ণন শক্তির সাথে সম্পর্কিত সেটি কত হবে? তো ঘূর্ণন শক্তি মানে কি, ঘূর্ণন গতিশক্তি মানে কি হাফ আই ওমেগা স্কোয়ার, আই মানে কি এম কে স্কোয়ার, আর টোটাল শক্তি মানে কি হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার। এম ভি স্কোয়ার মানে কি, এম ভি স্কোয়ার হচ্ছে গতিশক্তি, এটা হচ্ছে গতিশক্তি, আর এটা হচ্ছে ঘূর্ণন গতিশক্তি, এটা হচ্ছে রৈখিক গতিশক্তি, এটা ঘূর্ণন গতিশক্তি। তাহলে তোমরা জানো ভি ইকুয়াল টু কি ওমেগা আর, তাই তো? এটা তোমরা জানো। ওকে, তো এখানে জাস্ট ভি এর জায়গায় ওমেগা আর বসিয়ে দেবো, যেহেতু ও পিছলাচ্ছে না গড়াচ্ছে, তো এটা আমরা লিখতে পারি। তো এবার এগুলো যদি কমন নিয়ে নিই, আই এর জায়গায় এম কে স্কোয়ার বসিয়ে দিচ্ছি, এটা হচ্ছে তোমাদের টোটাল শক্তি, টোটাল গতিশক্তি। তাহলে এবার আমরা যদি এই অনুপাতটা দেখি যে আবর্তন গতিশক্তি বাই টোটাল গতিশক্তি, তাহলে এটা বাই এটা যদি করি তাহলে আবর্তন শক্তি সমান দিস টাইমস টোটাল গতিশক্তি। তাহলে আবর্তন গতিশক্তি হচ্ছে টোটাল গতিশক্তির এত শতাংশ, নট শতাংশ, এতটা পার্ট, এতটা অংশ, ওদের অনুপাতটা হচ্ছে এইটা। তাহলে ই আর বাই ই টোটাল সমান কত? আবর্তন গতিশক্তি হচ্ছে টোটাল গতিশক্তির কত অংশ? এত অংশ, কে স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস কে স্কোয়ার অংশ। ওকে, তাহলে এতটা অংশ হচ্ছে আবর্তন শক্তি। নেক্সট প্রশ্ন বলছে একটি কণার অবস্থান ভেক্টর হচ্ছে এইটা এবং এর লিনিয়ার মোমেন্টাম রৈখিক ভরবেগ হচ্ছে এই ভেক্টরটি। তাহলে এর উৎপত্তি বিন্দুর সাপেক্ষে কৌণিক ভরবেগ কোন সমতলের লম্ব হবে? কি করে করবে? তো প্রথমে তোমাকে কৌণিক ভরবেগটা বের করতে হবে, সেটার মানে কি আর ক্রস পি। যদি ভেক্টর ফর্মে থাকে, আমি বলেছিলাম ক্লাসে আর আর পি যদি ভেক্টর ফর্মে থাকে তাহলে কৌণিক ভরবেগ হচ্ছে আর ক্রস পি। তাহলে এক্ষেত্রে তোমাকে ক্রস প্রোডাক্টটা বের করতে হবে, তো সেটা এরকম ডিটারমিনেন্ট দিয়ে বের করা যায়, নির্ণায়ক দিয়ে। তো আই জে কে বসিয়ে দিলে 1 2 -1 বসিয়ে দিলে 3 4 -2 বসিয়ে দিলে, তো যেভাবে নির্ণায়ক বের করতে হয় সেইভাবে আমরা যদি এটা বের করি তো সেক্ষেত্রে আলটিমেট আনসারটা আসবে -j -2k। তো এটা কোন সমতলের সঙ্গে লম্ব? অবভিয়াসলি তুমি যদি এল ডট আই ক্যাপ করো, এখানে আই ক্যাপটা নেই, তো আই ক্যাপ করলে দেখো এটা কি হয়ে যাবে 0।
তার মানে কি, এটা অবভিয়াসলি এক্স অ্যাক্সিসের সাথে লম্বভাবে আছে। ওকে, তো এটা এক্স সমতল বা এক্স অক্ষের সাথে লম্বভাবে আছে, তাহলে অপশন হবে, উত্তর আনসার হবে এক্স অক্ষ। ওকে, তো তাহলে আমরা আজকে এই বেশ কিছু ইন্টারেস্টিং কোয়েশ্চেন্স আমরা সলভ করলাম রোটেশনাল ডাইনামিক্স আর রিজিড বডি থেকে। তো আশা করি তোমরা কোয়েশ্চেনগুলো প্রপারলি বুঝতে পেরেছো, আর এরম টাইপের প্রশ্ন যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে তোমরা ডেফিনেটলি এগুলো করতে পারবে। তো প্রপারলি তোমরা ফোকাস করো কনসেপ্টের ওপর। কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার থাকে, পরীক্ষায় কোনো ধরনের কোয়েশ্চেন এলেই তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না। তো ঠিক আছে, দেখা হবে পরের ক্লাসে, চলো টাটা।